প্রতিদিন সকালে পূব আকাশে যে মিষ্টি রোদ আমাদের ঘুম ভাঙায়, সেই সূর্যটাকে দেখে আপনাদের কি মনে হয়? মনে হয় না এটা একটা খুব শান্ত সুন্দর আগুনের গোলক? কিন্তু জানেন কি, বিজ্ঞান একদম অন্য কথা বলছে। সূর্য মোটেও সাধারণ কোনো আগুন নয়, বরং এটি আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি রহস্যময় আর একই সাথে প্রচণ্ড ভয়ঙ্কর। তো চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক এবং আমাদের এই জীবনদাতা নক্ষত্রের এমন কিছু অজানা রহস্য উন্মোচন করা যাক, যা মহাবিশ্ব সম্পর্কে আপনাদের প্রচলিত ধারণাকে আজ পুরোপুরি বদলে দেবে। একদিকে প্রতিদিনের সেই পরিচিত শান্ত স্নিগ্ধরূপ, আর অন্যদিকে একটা প্রচণ্ড ধ্বংসাত্মক গর্জন করতে থাকা পারমাণবিক চুল্লি। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের প্রতিদিনের আরামদায়ক অভিজ্ঞতার সাথে এই নক্ষত্রের বৈজ্ঞানিক বাস্তবতার একেবারে আকাশপাতাল তফাৎ। আমরা খালি চোখে যা দেখি আর বাস্তব সত্যের মধ্যে ঠিক কতটা বিশাল পার্থক্য লুকিয়ে থাকতে পারে, তা এখান থেকেই বেশ স্পষ্ট হয়ে ওঠে। তো আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলবো? প্রথমে দেখব শান্ত সূর্যের অস্থির রূপ, এরপর এর অদ্ভুত তাপ ও মহাজাগতিক সুর, তারপর সোলার মিনিমাম ও বরফ যুগ, এরপর সৌরঝড় ও প্রযুক্তি ধ্বংস, এবং একদম শেষে লোহিত দানব ও পৃথিবীর সমাপ্তি। চলুন প্রথমে শুরু করা যাক আমাদের প্রথম বিষয়টি দিয়ে, শান্ত চেহারার আড়ালে লুকিয়ে থাকা সূর্যের সেই অস্থির রূপ। আচ্ছা, একটা সাধারণ যুক্তি ভাবুন তো, আগুনের বা যে কোনো তাপের উৎসের যত কাছে যাবেন, গরম তত বেশি লাগবে, তাই না? আর দূরে সরে গেলে তাপ স্বাভাবিকভাবেই কমতে থাকবে। কিন্তু সূর্যের ক্ষেত্রে এই নিয়মটা একেবারে উল্টো, আর এটাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় করোনা প্যারাডক্স। মানে সূর্যের উপরিভাগের চেয়ে এর বাইরের বায়ুমণ্ডলটা অনেক অনেক বেশি উত্তপ্ত। তাপের উৎস থেকে দূরে গিয়েও কেন এমনটা হচ্ছে, সেটা 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। একটু হিসাব করে বলি, সূর্যের যে উপরিভাগ, যেটাকে আমরা ফোটোস্ফিয়ার বলি, তার তাপমাত্রা হল মোটামুটি ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস। আমাদের পৃথিবীর যে কোনো তাপমাত্রার তুলনায় এটাকে হয়তো অকল্পনীয় মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, সূর্যের নিজস্ব স্কেলে এই তাপমাত্রা আসলে একেবারেই নগণ্য। আসল চমকটা অপেক্ষা করছে একটু দূরে। অবিশ্বাস্য হলেও সত্যি, সূর্য থেকে কয়েক লাখ কিলোমিটার দূরের করোনা অঞ্চলে গেলে তাপমাত্রা 1 লাফে 10 থেকে 30 লক্ষ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। ভাবা যায়, কেন্দ্র থেকে দূরে গিয়ে তাপমাত্রা কোটি গুণ বেড়ে যাচ্ছে। নাসার পার্কার সোলার প্রোব সম্প্রতি জানিয়েছে যে এর পেছনে নাকি সূর্যের তীব্র চৌম্বকীয় তরঙ্গের হাত আছে। কিন্তু সত্যি বলতে কি, এর পুরোপুরি নিখুঁত রহস্য আজও আমরা জানতে পারিনি। মহাবিশ্বের নিয়মগুলো আসলে কতটা বিস্ময়কর হতে পারে, তাই না? এরপর আসা যাক আমাদের দ্বিতীয় বিষয়ে, অদ্ভুত তাপ এবং এক রহস্যময় মহাজাগতিক সুর। আমরা তো সবাই জানি মহাকাশ একটা শূন্যস্থান, আর সেখানে কোনো শব্দ থাকার কথা না। কিন্তু শুনলে অবাক হবেন, সূর্য অবিরাম একটা শব্দ তৈরি করে চলেছে। নাসা যখন তাদের বিশেষ স্যাটেলাইটের মাধ্যমে সূর্যের ভেতরের কম্পনকে শব্দ তরঙ্গে রূপান্তর করল, তখন একটা অদ্ভুত গভীর ওম বা একটানা ধীর গতির গুঞ্জনের মতো শব্দ শোনা গেল। এটা কিন্তু কোনো হঠাৎ হওয়া বিস্ফোরণের শব্দ নয়, বরং সূর্যের ভেতরে যে প্রতিনিয়ত কোটি কোটি নিউক্লিয়ার ফিউশন আর গ্যাসের আলোড়ন চলছে, এটা তারই অবিরাম সুর। শুনলে আক্ষরিক অর্থেই এক গাছ হমসমে অনুভূতির জন্ম দেয়। এবার চলে যাচ্ছি ৩ নম্বর পয়েন্টে, সোলার মিনিমাম এবং বরফ যুগ। সূর্য কিন্তু মাঝে মাঝে তার রূপ বদলায়। সৌরচক্র বা সোলার সাইকেলের কারণে প্রতি ১১ বছর পরপর সূর্য তার স্বভাব সম্পূর্ণ বদলে ফেলে। চক্রের একটা সময়ে সূর্য প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে, আবার অন্য সময় সে অদ্ভুতভাবে একদম শান্ত হয়ে যায়। এই যে শান্ত অবস্থা, একেই বলা হয় সোলার মিনিমাম। তখন সূর্যের বুকে কোনো সৌর কলঙ্ক বা সানস্পট থাকে না। শুনতে খুব শান্তশিষ্ট মনে হচ্ছে, তাই না? কিন্তু আমাদের পৃথিবীর জন্য এটা মোটেও স্বস্তির কোনো খবর নয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ১৬৪৫ থেকে ১৭১৫ সাল, টানা দীর্ঘ ৭০ বছর সূর্য এক অদ্ভুত শান্ত অবস্থায় চলে গিয়েছিল। কোনো সানস্পট দেখা যায়নি। আর জানেন এর ফলাফল কি হয়েছিল? পৃথিবীতে আক্ষরিক অর্থে একটা মিনি বরফ যুগ বা আইস এজ চলে এসেছিল। এই সোলার মিনিমামের কারণে সে সময় ইউরোপের নদীগুলো পর্যন্ত জমে বরফ হয়ে গিয়েছিল।
সূর্য কেন হুট করে এভাবে চুপ মেরে গিয়েছিল আর ভবিষ্যতে আবার এমন দীর্ঘ সোলার মিনিমাম আসবে কিনা সেটা আজও বিজ্ঞানীদের কাছে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। চলুন এবার ৪ নম্বর রহস্যে যাওয়া যাক, সৌরঝড় এবং প্রযুক্তির ধ্বংসযজ্ঞ। কোরোনাল মাস ইজেকশন নামটা একটু খটমটে লাগতে পারে। একদম সহজ করে বলে, এটা হলো সূর্যের বায়ুমণ্ডল থেকে মহাকাশে বিলিয়ন বিলিয়ন টন চার্জড পার্টিকেল বা আধানযুক্ত কণার এক বিশাল বিস্ফোরণ। সূর্য মাঝে মাঝে প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে, আর এই কণাগুলোকে সরাসরি পৃথিবীর দিকে ছুঁড়ে মারে। এটা কিন্তু শুধু আলোর ঝলকানি না, বরং বলা যায় আক্ষরিক অর্থে এক মহাজাগতিক গোলাবর্ষণ। একটু পেছনে ফিরে তাকাই। ১৮৫৯ সালে ক্যারিংটন ইভেন্ট নামে ঠিক এমনই একটা বিশাল সৌরঝড় পৃথিবীতে আঘাত এনেছিল, যার ফলে শেষ সময়ের টেলিগ্রাফ সিস্টেমগুলো রীতিমতো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এবার একবার ভাবুন তো, আজ যদি তেমন কোনো সুপার সোলার স্টোর্ম পৃথিবীতে আঘাত হানে তাহলে কি হবে? বিজ্ঞানীরা পরিষ্কার সতর্ক করে দিয়েছেন, আমাদের স্যাটেলাইট, জিপিএস, পাওয়ার গ্রিড, এমনকি প্রাণপ্রিয় ইন্টারনেট সবকিছু মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। আমরা চোখের পলকে বিদ্যুৎহীন, ইন্টারনেটহীন এক অন্ধকার যুগে ফিরে যাব। মানে, যে সূর্য আমাদের আলো দিচ্ছে সেই একই সূর্য যে কোনো মুহূর্তে আমাদের আধুনিক সভ্যতাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার ক্ষমতাও রাখে। আর এবার আমাদের আজকের তালিকার একেবারে শেষ বিষয়টি, ৫ নম্বর, রেড জায়ান্ট বা লোহিত দানব এবং পৃথিবীর সমাপ্তি। আমরা জানি বর্তমানে সূর্যের বয়স প্রায় ৪.৬ বিলিয়ন বা ৪৬০ কোটি বছর, কিন্তু সূর্যের ভেতরে থাকা যে মূল হাইড্রোজেন জ্বালানি সূর্যকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে সেটা কিন্তু আনলিমিটেড নয়। আজ থেকে মোটামুটি ৫ বিলিয়ন বা ৫০০ কোটি বছর পর সূর্যের ভেতরের এই সমস্ত হাইড্রোজেন জ্বালানি পুরোপুরি ফুরিয়ে যাবে। আর এই শেষটা কিন্তু হঠাৎ করে হবে না, কয়েকটা সুনির্দিষ্ট ধাপে ঘটবে। প্রথম ধাপে হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে গেলে সূর্য তার ভারসাম্য হারিয়ে ফেলবে। দ্বিতীয় ধাপে এটি আকারে বিশাল বড় হতে শুরু করবে এবং একটি রেড জায়ান্ট বা লোহিত দানবে পরিণত হবে। এটা ফুলে ফেপে এতই বড় হবে যে বুধ আর শুক্র গ্রহকে স্রেফ গিলে ফেলবে। এরপর তৃতীয় ধাপ, সূর্যের এই প্রচণ্ড এবং নিকটবর্তী তাপের কারণে পৃথিবীর সমস্ত মহাসাগরের জল শুকিয়ে একেবারে বাষ্প হয়ে যাবে। এবং চূড়ান্ত চতুর্থ ধাপে এই বিশাল লোহিত দানব আমাদের এই প্রিয় পৃথিবীটাকেও নিজের পেটের ভেতর সম্পূর্ণ গিলে নেবে। এই সুবিশাল মহাবিশ্বের সূর্য হয়তো কেবল একটি মাঝারি আকৃতির সাধারণ নক্ষত্র, কিন্তু একটু ভেবে দেখুন, একে ঘিরেই কিন্তু আমাদের সম্পূর্ণ মানব অস্তিত্ব আবর্তিত হচ্ছে। যে নক্ষত্রটি আমাদের জীবন দিয়েছে, ঠিক সেই নক্ষত্রটিই একদিন তা কেড়ে নেবে। এই মহাজাগতিক চক্রগুলোর ব্যাপারে আমরা কি আদৌ প্রস্তুত? এই অজানা রহস্যগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পৃথিবীর অস্তিত্ব কতটা ভঙ্গুর এবং এই গতিশীল নক্ষত্রটির ওপর আমরা ঠিক কতটা নির্ভরশীল। আশা করছি আজকের এই বিশ্লেষণ মহাবিশ্ব নিয়ে আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে।